আমরা জানি যে স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ করে 3টি কাজ করে থাকে। আপনারা জানেন, একটি স্বাস্থ্য সেবার বিষয়ে কাজ করে, যেখানে সেই প্রাইমারি হেলথ কেয়ার থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ওখানে সেবার ব্যবস্থা আছে, সেবা দিয়ে থাকে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষার কার্যক্রম করে থাকে। শিক্ষা এবং ফ্যামিলি প্ল্যানিং যেটা আছে, পরিবার পরিকল্পনা, এই কাজগুলো করে থাকেন। এবং তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত হচ্ছে হলো পুষ্টি, নিউট্রিশন। এই 3টি জিনিস নিয়েই কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে থাকে। আমরা অনেক হাসপাতাল তৈরি করেছি, চিকিৎসা হচ্ছে। শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রাইমারি হেলথ কেয়ার দিচ্ছে, সেখান থেকেই কাজকর্ম শুরু হয়েছে। পুষ্টির বিষয় সেখানেও মা ও শিশুদেরকে বিশেষ করে ওষুধ দেওয়া পাশাপাশি পুষ্টির সেবাও দিয়ে থাকে এবং পুষ্টির বিষয়েও আলোচনা করে থাকে। আমরা পুষ্টিকে গুরুত্ব দেওয়ার কারণেই আমরা বিভিন্ন প্রোগ্রামও করে থাকি। ভিটামিন এ ক্যাপসুল করে থাকি পুষ্টির জন্য। ভিটামিন এ ক্যাপসুলের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়েদেরকে আমরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াই এবং তাদেরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে তারা রক্ষা পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং অন্ধত্ব মরণ থেকে তারা রক্ষা পায়, যেটা এখন বাংলাদেশে নাই বললেই চলে। আগে অন্ধত্বের হার অনেক ছিল, সেটাও একটা পুষ্টির অবদান। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী পুষ্টি সেবা দেওয়ার জন্য বিভিন্ন রকমের ভাতাও দিয়ে থাকেন। সেটা আমরা না দিলেও অন্য মন্ত্রণালয়ও মাধ্যমে দেয়। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, এগুলো সবই খাবারের জন্য, পুষ্টির জন্য এটা দিয়ে থাকে। এবং আমাদের পুষ্টি, আপনারা জানেন, চিকিৎসার পাশাপাশি পুষ্টিও খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের ভালো পুষ্টি আমরা না দিতে পারি, তাহলে পরে আমাদের ছেলে মেয়েদের বিভিন্ন রকমের বা আমাদের বয়স্কদের বিভিন্ন রকমের রোগ বাড়াই হয়ে থাকে। আমরা ছেলে মেয়েদের যেমন অন্ধত্ব বরণ করে, এখনো আমাদের দেশের খর্বকায় স্টান্টিং প্রায় 30-35% এই দেশে, যেটা অনেক বেশি ছিল, 50-এর কাছে ছিল। সেটাও পুষ্টির কারণে। সঠিক পুষ্টি আমরা দিতে পারি না বিধায় এটা হয়েছে। পুষ্টির অভাবে এখনো আমাদের যেটা ওয়েস্টিং হয় সেটাও প্রায় 15%। কাজে পুষ্টির এখানেও ঘাটতি আছে এবং পুষ্টির যদি সমতা না থাকে, তাহলে পরে কেউ খুবই খর্বকায় হয়ে যায়, পাতলা হয়ে যায় এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাতে মৃত্যুবরণ করে শিশুরা। পুষ্টির অভাবে যেমন আমরা খর্বকায় হয়, আবার পাশাপাশি পুষ্টির অভাবে অনেক রকমের রোগ হয়, এটাও আপনারা জানেন। পুষ্টির ইমব্যালেন্সের কারণে ডায়াবেটিস হয়, হার্ট অ্যাটাক হয়, ক্যান্সার হয়, পেটের অসুখ হয়, অনেক ধরনের অসুখ হয়। আমাদের গ্রোথ কমে যায়, খর্বকায় থাকে, চোখের অসুখ হয়, চর্মরোগের অসুখ হয়। এই সমস্ত অসুখগুলো এই পুষ্টিজনিত কারণে হয়ে থাকে। কাজে পুষ্টিটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জনগণের কাছে আমরা মেসেজ দিয়ে থাকি যে পুষ্টি যদি না হয়, তাহলে পরে ভালো, যদি আমরা সঠিক পুষ্টি না পাই, তাহলে পরে কি কি অসুখ বিসুখ হয়ে থাকে, তখনই তো সে হাসপাতালে সেবা নেওয়ার জন্য আসে। একটি সুস্থ সবল যদি জাতি করতে হয়, তাহলে ভালো পুষ্টির ব্যবস্থা থাকতে হবে। এবং এটা আপনারা জানেন
এমজিডি আমরা অর্জন করেছি, এসজিডি অর্জন করতে হবে। এমজিডির মধ্যে প্রথম শর্তটাই আছে হলো নো হাঙ্গার, অর্থাৎ কেউ এই দুনিয়াতে না খেয়ে থাকতে পারবে না। কথাটা আমরা বলি সঠিক আছে, কিন্তু এখনো 100 কোটি লোক পৃথিবীতে কিন্তু দে গো হাংরি, এখনো তারা সঠিক পরিমাণে খাবার পায় না, অর্থাৎ পুষ্টির অভাব আছে। আমাদের দেশেও প্রায় 10-15% লোক এখনো সঠিক পুষ্টি পায় না, এবং তার জন্য পুষ্টিজনিত অনেক রকমের অসুখ বিসুখ হয়ে থাকে। আমাদের চেষ্টা থাকে যে পুষ্টি সাথে কি কি হয়, যেমন আমরা ভিটামিন দিয়ে থাকি, এই একটা বিষয় থাকে। খাবারের মধ্যে তো পুষ্টি রয়েছে। আমাদের দেশে এখন ফল আমরা অনেক তৈরি করি, পৃথিবীর মধ্যে ফল তৈরি করার, উৎপাদন করার বাংলাদেশ একটা বিশেষ পর্যায়ে আছে। আমাদের মাছ, আমরা যে মিঠা পানির মাছ কিন্তু পৃথিবীর মধ্যে আমরা এখন একটা বিরাট জায়গা দখল করে আসছি, 4-5-এর মধ্যে আছি। শাক সবজি আমরা নিজেরাই শুধু তৈরি করি না, এক্সপোর্টও করি। এই জিনিসগুলো যদি সঠিকভাবে খাওয়া হয়, মাছ, শাকসবজি, ফল মূল, দুধ, ডিম, এগুলো পুষ্টির জন্য খুবই প্রয়োজন। আমাদের দেশে এখনো পুষ্টির দিক থেকে আমাদের কিছু ঘাটতি থাকলেও আশেপাশের দেশে থেকে আমরা কিন্তু ভালো আছি। আমাদের ক্যালোরি ইনটেক এখনো ভারত থেকে বেটার, পাকিস্তান থেকে বেটার। আমাদের অনেক বেশি আমরা ক্যালোরি গ্রহণ করি, এবং আশ্চর্য বিষয় গ্রামের লোকরাও কিন্তু কোনো অংশে কম ক্যালোরি গ্রহণ করে না। সেটা আমরা তুলনামূলক ভাবে দেখেছি, শহরের লোকের থেকেও কম ক্যালোরি তারা গ্রহণ করে না। তো সেই জন্য পুষ্টির আমরা নিশ্চয়তা দিচ্ছি খাবারের মাধ্যমে, ওষুধের আমরা দিচ্ছি, প্লাস পুষ্টির আরেকটা শিশুদের পুষ্টি হলো মায়ের দুধ, যেটা আমরা দিয়ে থাকে ছোট বাচ্চার জন্য, ওইটাই সবচেয়ে বড় খাবার। কাজেই ব্রেস্ট ফিডিংটা খুব গুরুত্বপূর্ণ, যেটা বাংলাদেশে আমরা ভালো অবস্থায় আছি। আমরা মনে করি আরো ভালো অবস্থায় যেতে পারবো যদি কিনা আমরা সেই ব্রেস্ট ফিডিং কর্নার গুলো সঠিকভাবে সব জায়গায় থাকে, এবং সেই সুযোগটা যদি মায়েরা পেয়ে থাকে। পুষ্টি ভালো থাকলে হাসপাতালের লোক কম আসবে, কারণ অসুখ বিসুখ কম হবে। পুষ্টি যদি আমরা ভালো থাকে, তার শারীরিক গ্রোথ ভালো হবে, সে একজন সুস্থ সবল মানুষ হবে, এবং সুস্থ সবল মানুষ হলে পরেই তার মেধা অন্যের তুলনায় অনেক ভালো হবে, তার লেখাপড়া ভালো হবে, তখন সে সমাজে কন্ট্রিবিউশন বেশি করতে পারবে এবং হসপিটালাইজেশন কম লাগবে। এই সব বিষয়ে কিন্তু পুষ্টির একটা বিরাট অবদান রয়েছে। বাট আফসোসের বিষয় যে এখনো বহু লোক, পৃথিবীর 100 কোটি লোক এখনো অপুষ্টিতে ভোগে, আরো বেশি, এবং আমাদের দেশেও অপুষ্টিতে ভোগে অনেকে। আমাদের দেশের খাদ্যের উৎপাদন অনেক বেড়েছে, তারপরেও আমাদের কিছু ইম্পোর্ট লাগে। পুষ্টির নিশ্চয়তা রাখতে হলে পরে আমাদের খাদ্য প্রোডাকশনটাকেও ভালো রাখতে হবে। আমাদের জমি জমা নষ্ট করলে চলবে না, আমাদের কৃষির আরো উন্নয়ন ঘটাতে হবে, এবং খাদ্যে ভেজাল খাই, যেটার মধ্যে ভেজাল আছে, রং মেশানো হয়, কেমিক্যাল মেশানো হয়, যেটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে খাবারগুলো সঠিক মানে থাকে। এবং আমাদের যে বিভিন্ন সংস্থা আছে, বিএসটিআই আছে, আমাদেরও বিভিন্ন গবেষণাগার আছে, তাদেরও এই খাবার বিষয়গুলো দেখা দরকার রয়েছে। আমরা ফুড খাবার আমরা ইম্পোর্ট করি, আমরা এটা ইম্পোর্ট করতে চাই না। যদি আমাদের দেশের কৃষি আমরা ভালো করি, পানি নষ্ট না করি, পরিবেশ নষ্ট না করি, তাহলে পরে পুষ্টির অভাব হবে না, খাবারের অভাব হবে না। জমি দখল করছি এবং কেমিক্যাল ফেলতেছি, আমাদের অতিবৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে, যার ফলে এই পুষ্টির সমস্যা দেখা দিচ্ছে। তারপরেও আমাদের করোনা এসে আমাদের এই সমস্ত কার্যক্রমকে অনেকাংশে ব্যাহত করেছে।
আমরা অন্যান্য সেবার পাশাপাশি পুষ্টি সেবাটা তারপরেও দিয়ে যাচ্ছি। করোনায় হয়তো সবটুকু কাজ করা যাচ্ছে না, আমরা সেটা বুঝতে পারি। অনেক লোকে তার প্রিয়জন হারিয়েছে, সংক্রমণ বাড়ছে, ইদানিং বেড়েছে, আপনারা জানেন। এটাও এখানে বলতে হয় যে করোনা সংক্রমণটা বাড়লো কেন, দ্বিতীয় ঢেউ আসলো কেন, কি কারণ? আমরা তো প্রথম ঢেউ সামাল দিয়েছিলাম, মৃত্যুর হার মাত্র 5-এ নেমে এসেছিল, মানে 7-8-এর মধ্যে থাকতো, এবং আমাদের সংক্রমণ 350-400 হইতো। হঠাৎ করে সেটা 7,000-এ উঠে গেল কেমনে, 100-তে মৃত্যু উঠলো কেমনে? এই বিষয়গুলো দেখার বিষয় আছে যে করোনার এই ঢেউটা আসলো কিভাবে, কারাই ঢেউটা আনলো। কারণ আমরা যদি এটাকে চিহ্নিত না করি তাহলে আবার তৃতীয় ঢেউর জন্য আমাদের অপেক্ষা করতে হবে, আবার তৃতীয় ঢেউতে আমরা আক্রান্ত হইতে পারি। সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে তৃতীয় ঢেউ না আসে। এই যে আমরা ঘোরাঘুরি করলাম বেসামাল ভাবে, আমরা বিভিন্ন জায়গায় গেলাম, মাস্ক পরলাম না, সামাজিক দূরত্ব বজায় রাখলাম না, যার ফলে আমাদের এই দ্বিতীয় ঢেউ আসলো। একই কাজ যদি আমরা আবারও করি তাহলে আমাদের তৃতীয় ঢেউ আবার আসবে। আমরা কত চিকিৎসা দিব, কত বেড বাড়াবো, কত হাই ফ্লো নেজাল ক্যানোলা দিব, কত অক্সিজেনের ব্যবস্থা করব। হাসপাতাল তো রাতারাতি বৃদ্ধি করা যায় না, হাসপাতালের বেড তো রাতারাতি বাড়ানো যায় না। তারপরেও আমরা সেই 2,500 বেড থেকে আমরা 7-8 হাজার বেড এই অল্প সময়ের মধ্যে আমরা উন্নীত করেছি, যার ফলে এই 10 গুণ রোগীও আমরা সামাল দিতে সক্ষম হয়েছি। কিন্তু এত বারবার কিন্তু এটা সম্ভব হবে না, সেজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা চাই যে করোনা থেকে আমরা রক্ষা পাই, স্বাভাবিক জীবনে ফিরে যাই, আমরা যাতে ভালো জীবন ব্যবস্থা হয়, ভালো খাওয়া দাওয়া থাকে, পুষ্টিকর খাওয়া দাওয়া থাকে, সেই ব্যবস্থা জানি থাকে। আজকে যারা আয়োজন করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।